এনার্জি আছে সবার মধ্যে? আচ্ছা, তোমাদের কাছে ইউলিসিস এই নোটসটা আছে তাই তো? তোমরা যারা ক্লাস করছো তোমাদেরকে ওই নোটসটা দিয়ে দেওয়া হবে। কি আছে এর মধ্যে ওয়ার্ড, এর মধ্যে রয়েছে আমাদের বেঙ্গলি মিনিং রয়েছে পুরো কবিতার, আর পুরো কবিতাটাতে আমি খুব সুন্দর করে পড়িয়ে দিয়েছিলাম। যারা কবিতাটা ভালো করে পড়েছে বা বুঝেছে তারা আশা করি পারবে। আচ্ছা, এখানে আমি এই কবিতা থেকে প্রশ্ন দিয়েছি 57টা, ওয়ান লাইনার পাঞ্চ 57টা তো। আচ্ছা, প্রত্যেকটা প্রশ্ন বেঙ্গলি মিনিং সমেত আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তোমাদের এই নোটসে কিন্তু ইংলিশ এবং পাশে ইংলিশে উত্তর রয়েছে, বেঙ্গলি কিছু নেই। তোমরা রুল দিয়ে পারলে নোটসের মধ্যে কিছু কিছু ওয়ার্ডের বেঙ্গলি মিনিং লিখে রাখবে, যাতে তোমরা পড়াটা বাড়িতে পড়তে তোমাদের সুবিধা হয়। আচ্ছা, এই 57টা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো পড়লে এখান থেকে পরীক্ষায় কমন পাবে, এই টেক্সট থেকে যেটা দেবে, যে প্রশ্নই আসবে। আর আরেকটা কথা বলি, তোমাদের এখন প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে তোমাদের প্র্যাকটিস সেট একটা করে দেওয়া হবে 40টা প্রশ্নের, ঠিক আছে? আজকে ইউলিসিসের 57টা প্রশ্ন, কটা? 57টা। 57টা প্রশ্ন আছে, এর ওপর ভিত্তি করে আমি টপ 40 বেস্ট 40টা প্রশ্নের একটা এমসিকিউ বেস্ট সেট বানাবো, যে সেটটা তোমরা ক্লাসের শেষে পিডিএফ সেকশনে পেয়ে যাবে, যেখানে একটা প্রশ্ন 4টে অপশান থাকবে, উত্তর থাকবে না। তোমরা নিজেরা উত্তর করার চেষ্টা করবে, ঠিক আছে? তারপর তোমরা ডাউট ক্লিয়ারিং ক্লাসে আমাকে খাতা দেখাতে পারো। তোমরা শনিবার দিন তোমরা চাইলে তোমরা যে উত্তর করেছো সেটা ছবি তুলে শনিবার দিন গ্রুপে দিতে পারো, আমি খাতা দেখে দেবো, ঠিক আছে? আর কারোর যদি মনে হয় খাতা দেখানোর প্রয়োজন নেই, তোমরা 40টা নিজেরা করেই উত্তর নিজেরাই মেলাতে পারবে। সবার আগে 57টা প্রশ্ন উত্তর সমেত পড়বে, তারপরে এটা না দেখে তোমরা ওই সেটের 40টা প্রশ্ন উত্তর করবে। করা হয়ে গেলে তোমরা এই 57টা থেকেই মেলাতে পারবে, কারণ ওখানে 40টা প্রশ্ন এই 57টার উপর তৈরি হয়েছে, ঠিক আছে? খাতা তোমরা নিজেরাই দেখতে পারবে, নিজেরাই এই প্রশ্নগুলোর সাথে তোমাদের সেটের প্রশ্নের কোনটা উত্তর হবে মিলিয়ে নিতে পারবে। তবে সবার আগে এই 57টা সুন্দর করে নিজেরা পড়বে, ঠিক আছে? তারপরে ওই সেটটা করবে। সেট হয়ে গেলে তারপর যখন উত্তর মেলাবে তখন এই সেটটা বের করে এখান থেকে নিজেরা মিলিয়ে নেবে। আশা করি আমি যেটা বলতে চাইছি বুঝতে পেরেছো না? মানে সমস্যা হলে জানিও। আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো, আলফ্রেড টেনিসন, আমাদের মনে পড়ছে তো এই কবিতাটা? এই যে ইউলিসিস, বিরাট অভিযান তাই না, অ্যাডভেঞ্চার, মানে ওই ঘরোয়া জীবন তার পছন্দ নয়, সময় নষ্ট করব না, জীবন পেয়েছি, জীবনের মানে শেষ বিন্দু পর্যন্ত কি করব? পান করব। একটা বোতলের জল খেয়ে একটুখানি হলেও রেখে দেবো না, পুরোটা পান করব। ঠিক জীবনটা, লাইফটা পুরোটা পান করবে, সেই রকম ইচ্ছে চাহিদা আমাদের এই টেক্সটে রয়েছে। দেখো, আলফ্রেড টেনিসন রোড দ্য পোয়েম ইউলিসিস আফটার দ্য ডেথ অফ, আমাদের যে রাইটার লিখেছেন আলফ্রেড টেনিসন, কার মৃত্যুর পর তিনি এটা লিখেছিলেন? তার ফ্রেন্ড, তাই তো, হিজ ফ্রেন্ড, তার নাম কি? আর্থার হেনরি হ্যালাম, ঠিক আছে? আমার সাথে সাথেই বলবে উত্তরগুলো, তাহলে পড়াটা এখানে রেডি হয়ে যাবে। দ্য পোয়েম ইউলিসিস ইজ, এটা কি ধরনের? এটা হচ্ছে ড্রামাটিক মোনোলগ, ঠিক আছে? একজন বলছে তার নিজের কথা। আচ্ছা, ইউলিসিস ওয়াজ কম্পোজড ইন, তাহলে ইউলিসিস কবিতাটি কোন, এটা ছন্দ হবে, হ্যাঁ ছন্দ, কোন ছন্দে রচিত হয়েছে? এটা ছন্দ হবে। কোন ছন্দে রচিত হয়েছিল? এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স, যেটাকে বলে অমিত্রাক্ষর ছন্দ। আমি এগুলো নিয়ে সব বলেছিলাম টেক্সটে, অমিত্রাক্ষর ছন্দ, এই ছন্দ বা এই রিলেটেড কথাগুলো। টেনিসনস ডেপিকশন অফ দ্য ক্যারেক্টার অফ ইউলিসিস ইজ বেসড অন, কি বলা হচ্ছে? এই যে টেনিসনের ইউলিসিস চরিত্রের চিত্রণ কিসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে? কিসের ওপর? ওই যে ওডিসি, কি বলে, হোমারের ওডিসি এবং দান্তের ইনফার্নো, এর ওপর ডিপেন্ড করে লেখা হয়েছে। তাহলে এখানে বোথ তোমাদের যদি অপশানে থাকে, দেখা গেল দিল ওডিসি, ওদিকে দিল ইনফার্নো, ঠিক আছে, আরও দুটো দিল, তো বোথ যেটা থাকবে সেটা তোমাকে করতে হবে, যদি 4টেই অপশানে এই দুটো থাকে। তাহলে হোমার্স ওডিসি অ্যান্ড দান্তেস ইনফার্নো। ইউলিসিস ইজ দ্য, ইউলিসিস হলো, ইউলিসিস কে? তিনি হচ্ছেন একজন গ্রিক বীর, তাই তো? রোমান অর ল্যাটিন নেম অফ লেজেন্ডারি গ্রিক হিরো ওডিসিয়াস।
আচ্ছা, ইউলিসিস অলসো নোন অ্যাজ ওডিসিয়াস ওয়াজ দ্য হিরো অফ, তিনি কিসের হিরো ছিল? ওডিসি, ওডিসি মহাকাব্য। ইউলিসিস ওয়াজ দ্য কিং অফ, কোথাকার রাজা ছিল? ইথাকা। আচ্ছা, ইট লিটিল প্রফিটস, এই যে বলছিল না ইট লিটিল প্রফিটস মানে নায়ের বরাবর, কোনো প্রফিট নেই, কোনো লাভই নেই। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে? হোয়াট লিটিল প্রফিটস টু দ্য স্পিকার, তাহলে বক্তার কাছে কোন বিষয়টি সামান্য লাভের বা নিরর্থক বলে মনে হচ্ছে, মানে কোন জিনিসটাতে তার মনে হচ্ছে অল্পই লাভ অথবা বেকার, কোন জিনিসটার প্রতি তার এই মানে মতাদর্শন, বলো। টু লিড আ স্ট্যাটিক ডোমেস্টিক লাইফ উইদাউট অ্যাডভেঞ্চার, মানে অ্যাডভেঞ্চার ছাড়া এরকম একটা জীবন কাটানো কোনো লাভ নেই, জীবনে যদি অ্যাডভেঞ্চার না থাকে পুরোটাই বেকার। বাই দিস স্টিল হার্থ, হেয়ার হার্থ সিম্বলাইসিস, কি বলা হচ্ছে? এই যে শান্ত উনুনের পাশে, এখানে হার্থ বা উনুন কিসের প্রতীক? কিসের প্রতীক? উইন্টারের প্রতীক। উইন্টার, শীতকালেই তো ওই ধরনের জিনিস বাড়িতে জ্বালায় যেখানে আগুন পোহায়। অথবা যদি আমরা বলতে পারি কিসের প্রতীক এখানে? ডোমেস্টিক ইনঅ্যাক্টিভিটি, মানে পারিবারিক নিষ্ক্রিয়তা, মানে পরিবারের মধ্যে আবদ্ধ থেকে পারিবারিক জিনিসের মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখা, এই জিনিসটা বোঝানোর জন্য এখানে বলা হচ্ছে বাই দি স্টিল হার্থ, এখানে হার্থ কথাটা এর মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে। অ্যামং দিস ব্যারেন ক্র্যাকস ইট রেফার্স টু, আচ্ছা ব্যারেন ক্র্যাকস মানে কি? ব্যারেন মানে কি? অনুর্বর, ঠিক আছে, আর ক্র্যাকস মানে কি? ওই চূড়া, পাহাড়ের চূড়া, উঁচু নিচু। তো এটি কোন স্থানকে নির্দেশ করছে? কোন জায়গাটা এরকম অনুর্বর পাহাড়ি? কোন জায়গা? ইথাকা, যেখানকার রাজা ছিল। আমরা ভুলে গেছি নাকি? দ্য রাগেড ল্যান্ডস্কেপ অফ ইথাকা, ইথাকার ওই অনুর্বর জমিটাকেই এখানে ব্যারেন ক্র্যাকস বলা হচ্ছে। ম্যাচেড, আমরা পেয়েছিলাম না ম্যাচেড, বৃদ্ধ বউয়ের সাথে আমাকে মানিয়ে নিতে হচ্ছে, তাহলে ম্যাচেড উইথ অ্যান এজেড ওয়াইফ, হেয়ার এজেড ওয়াইফ রেফার্স টু, তাহলে এজেড ওয়াইফ কিসের সাথে এখানে, মানে এজেড ওয়াইফ কথাটা কেন বলা হচ্ছে, কার উদ্দেশ্যে বলা হচ্ছে? তার বউ, তাই তো, তার স্ত্রী, তার নাম কি? পেনি লোপি, আমার সাথে বলো কি নাম? পেনি লোপি। এ স্যাভেজ রেস, স্যাভেজ রেস মানে এখানে বলা হচ্ছে কি? বর্বর জাতি। আচ্ছা, দ্যাট হোয়ার্ড, যারা সঞ্চয় করে, স্লিপ ঘুমায়, ফিট খাওয়া দাওয়া করে, নো নট মি, তারা আমাকেই চেনে না, তারা খায় দায় ঘুমায় আমাকেই চেনে না। আচ্ছা, এখানে স্যাভেজ রেস বলতে কাদেরকে বলা হচ্ছে? ইথাকার লোকদেরকে, তাহলে পিপল অফ ইথাকা। আচ্ছা, দ্য পোয়েট উইসেস টু ড্রিঙ্ক লাইফ টু দা, মানে এখানে কি বলছে? দ্য পোয়েট উইসেস টু ড্রিঙ্ক লাইফ টু দা, কবি জীবনের আনন্দকে পান করতে চায়, কতটা? লেস বা ড্রেক্স, মানে এখানে তলানি বা শেষ বিন্দু পর্যন্ত। এখানে বেঙ্গলি মিনিংটা একটু অগোছালো আছে, তো এখানে যেটা বলা হচ্ছে, কবি এখানে যেটা বোঝাচ্ছে যে জীবনটাকে কেমনভাবে পান করতে হবে, তার শেষ বিন্দু পর্যন্ত। আচ্ছা, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, হেয়ার লাইফ হ্যাজ বিন কম্পেয়ার টু, এখানে লাইফকে কিসের সাথে তুলনা করা হচ্ছে? জীবনটা কিসের সাথে তুলনা করা হচ্ছে? এ গ্লাস অর বটল অফ ওয়াইন, ঠিক আছে, তাহলে এক গ্লাস অথবা এক বোতল ওয়াইনের সাথে, মদ, তাহলে এক বোতল মদ হচ্ছে একটা জীবন, তাহলে মদটাকে পুরো পান করতে হবে, একটুও ফেলে রাখা যাবে না, তাহলে জীবনটাকেও পুরো পান করতে হবে, একটুও ফেলে রাখা যাবে না। জীবন একটা পেয়েছি মানে তাকে আর কি শুষে খাবো। আচ্ছা, থ্রো স্কুডিং ড্রিফটস দ্য রেইনি হাইটস, হেয়ার দ্য এক্সপ্রেশন স্কুডিং ড্রিফটস মিন, আচ্ছা ছুটে চলা মেঘের আড়াল থেকে বৃষ্টিময় হায়াদিস, এখানে স্কুডিং ড্রিফটস কথাটির অর্থ কি? এই যে হেয়ার দ্য এক্সপ্রেশন স্কুডিং ড্রিফটস, এটার মানে কি? স্কুডিং ড্রিফটস এটা হচ্ছে দ্রুত চলমান মেঘপুঞ্জকে এখানে বলা হচ্ছে, অথবা যে বৃষ্টি হচ্ছে প্রবল, তাহলে র্যাপিডলি মানে দ্রুত, র্যাপিডলি মুভিং ক্লাউডস অর ড্রাইভিং রেইনস। আই অ্যাম বিকাম আর নেম, হেয়ার আই রেফার্স টু, এখানে আই বলতে কাকে বোঝানো হচ্ছে? ইউলিসিসকে, ঝিমালে হবে না, কাকে বোঝানো হচ্ছে? ইউলিসিসকে। আচ্ছা, হাইডস ওয়ার নোন অ্যাজ হায়াদিস, ঠিক আছে, হায়াদিস ওয়ার নোন অ্যাজ, তাহলে হায়াদিস যেটা তারকামণ্ডলী বা তারামণ্ডলী, এটা কি নামে পরিচিত ছিল? রেইনার্স অর রেইন মেকার্স, মানে বৃষ্টি, মানে এই তারা আর কি বৃষ্টি নিয়ে আসে, বৃষ্টি আনয়নকারী তারার দল। দ্য শেপ অফ হায়াদিস রিজেম্বেলড,
তাহলে শেপটা কেমন ছিল? এই ধরনের তারার যে মণ্ডলীর শেপ কেমন ছিল? ভি আকৃতির, ইংলিশের ভি আকৃতির। অ্যাকর্ডিং টু গ্রিক মাইথোলজি হায়াদিস ওয়ার অ্যাকচুয়ালি, তাহলে গ্রিক পুরাণ অনুসারে হায়াদিসটা আসলে কারা ছিল? এ গ্রুপ অফ নাইমস, ঠিক আছে, এরা হচ্ছে একদল জলপরী বা জলের অপ্সরা, ঠিক আছে। হায়াদিস হচ্ছে কারা? ওই জলের অপ্সরা, যেটাকে বলা হচ্ছে নিম্ফ। আচ্ছা, দ্য হায়াদ দ্য দ্য হায়াদিস were transformed into a cluster of stars in the head of the constellation, ঠিক আছে। এখানে কি বলা হচ্ছে? হায়াদিসরা কোন নক্ষত্রমণ্ডলীর মাথায় একটি তারকাপুঞ্জে রূপান্তরিত হয়েছিল? এটা হচ্ছে বৃষ রাশি, টরাস। আই অ্যাম বিকাম আ নেম, দ্য লাইন সাজেস্ট দ্যাট, মানে আমি একটি নামে পরিণত হয়েছি। তাহলে এই পংক্তিটিকে কি বোঝাচ্ছে? হি বিকাম ফেমাস অ্যাজ আ লিভিং লেজেন্ড, মানে কিংবদন্তি যেটাকে বলা হয়। যে বলছে না আই অ্যাম বিকাম আ নেম, আমার নাম যশ, মানে এখানে বলতে চাচ্ছে আমি ফেমাস হয়ে গেছি, লিভিং লেজেন্ড, জীবন্ত কিংবদন্তি। অ্যান্ড ড্রাঙ্ক দ্য ডিলাইট অফ ব্যাটেল, হেয়ার দ্য ব্যাটেল রেফার্স টু, তাহলে যুদ্ধ বলতে কোন যুদ্ধকে এখানে বোঝানো হচ্ছে? এই যে যুদ্ধ আমি পান করেছি, যুদ্ধের স্বাদও পান করেছি, কোন যুদ্ধের কথা বলা হচ্ছে? ট্রোজান ওয়ার। তাহলে ট্রোজানের যুদ্ধ অনেক বছর ধরে হয়েছিল, 10 বছর যুদ্ধ, 10 বছর ফিরতে লেগে গেল। তাহলে ওই যুদ্ধের মানে মজাও কিন্তু ইউলিসিস নিয়েছে। ইউলিসিস ড্র্যাঙ্ক দ্য ডিলাইট অফ ব্যাটেল ইন দ্য রিঙ্গিং প্লেন্স অফ, কি বলা হচ্ছে? ইউলিসিস যুদ্ধের আনন্দ উপভোগ করেছিলেন কোথাকার রণক্ষেত্রে? এই যুদ্ধের আনন্দটা কোথাকার যুদ্ধ? ট্রয়ের যুদ্ধ। ট্রয়, ওই ট্রয় নামক জায়গায় তো যুদ্ধ হয়েছিল। দ্য ওয়ার অফ ট্রয় অর দ্য ট্রোজান ওয়ার ওয়াজ ফাউট বিটুইন, এই যে ট্রোজান ওয়ার বা ট্রয়ের যুদ্ধ কোন দুটো দলের মধ্যে হয়েছিল? দ্য গ্রিকস অ্যান্ড দ্য ট্রোজানস, গ্রিক এবং ট্রোজানদের মধ্যে যুদ্ধ হয়েছিল। দ্য ট্রোজান ওয়ার টুক প্লেস বিকজ অফ, ট্রোজান যুদ্ধ কেন ঘটেছিল? এই ট্রোজানের যুদ্ধ কেন হয়েছিল? তাহলে দ্য ট্রোজান ওয়ার টুক প্লেস বিকজ অফ, এই ট্রোজানের যুদ্ধ কেন হয়েছিল? দেখো কেন হয়েছিল। রানীর নাম কি? হেলেন। তাকে অপহরণ করেছিল কে? ট্রয়ের রাজপুত্র প্যারিস। এই যে প্যারিস এই হেলেনকে অপহরণ করেছিল, ঠিক আছে। দ্য দ্য অ্যাবডাকশন অফ হেলেন বাই প্যারিস, প্যারিস এই হেলেনকে অ্যাবডাকশন করেছিল, মানে অপহরণ করেছিল। আচ্ছা, প্যারিসটাকে দ্য প্রিন্স অফ ট্রয়, তাহলে ট্রয়ের প্রিন্স হচ্ছে, রাজপুত্র হচ্ছে প্যারিস। এই প্যারিস হেলেনকে অপহরণ করেছিল, তো সেখান থেকেই যুদ্ধের সূত্রপাত। দ্য কুইন অফ স্পার্টা, তা হেলেন কোথাকার কুইন? স্পার্টার কুইন। স্পার্টা কোন একটা জায়গা, সেই জায়গার রানী হচ্ছে হেলেন। এখানে এই যুদ্ধের আবার ঐতিহাসিক জিনিস দেখতে, এর মধ্যে অনেক কিছু জড়িত আছে। যুদ্ধটা ভালো করে, মানে এটা মহাকাব্যের একটা পার্ট, মহাভারতের যুদ্ধ যেমন ওই রকম, তো অনেক কিছু এর মধ্যে জড়িত রয়েছে। যাই হোক, এখানে মানে ধর এই দলের সাথে এই দল যুদ্ধ করছে, তো এই দলকে আবার অনেক কটা দল সাপোর্ট করছে, মানে এইরকম ব্যাপার রয়েছে। ইউলিসিস এদের দুজনের মধ্যে একজনের হয়ে যুদ্ধ করেছিল, একটা পক্ষের হয়ে যুদ্ধ করেছিল। আচ্ছা, তারপর দেখো ইউলিসিস কম্পেয়ার্স নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স টু। আচ্ছা, কি বলা হচ্ছে? ইউলিসিস জ্ঞান ও অভিজ্ঞতাকে কিসের সাথে তুলনা করেছিল? অ্যান আর্ক, একটি তরুণ বা খিলানের সাথে তুলনা করেছিল। আমরা টেক্সটের প্রশ্ন উত্তরগুলো টেক্সট ক্লাসের কিছুদিন পরে করছি, তাই একটু আবছা হয়ে গেছে, একটু টেক্সটটা বাড়িতে পড়তে হবে। মানে আমি তো পড়েইছি, তাও একবার বিষয়বস্তুটা বাংলা একটু পড়ে নিয়ে তারপর প্রশ্ন উত্তরগুলো করলে পরিচিত হব। হোয়াট অ্যাকর্ডিং টু ইউলিসিস গ্লেমস থ্রু দ্য আর্ক অফ অল অ্যাটেইনড নলেজ অর এক্সপিরিয়েন্স, কি বলা হচ্ছে? ইউলিসিসের মতে এই অর্জিত জ্ঞান বা অভিজ্ঞতার তরুণের মধ্যে দিয়ে কি ঝলমল করে ওঠে? আনএক্সপ্লোরড নলেজ অর এক্সপিরিয়েন্স, মানে যেটা এক্সপ্লোর করা হয়নি সেটাই হচ্ছে আনএক্সপ্লোর। তাহলে নলেজ, আনএক্সপ্লোরড নলেজ আর এক্সপিরিয়েন্স, যেগুলো হচ্ছে এই অভিযানে গেলে পাওয়া যায়।
তার ইউলিসিসের মতে অর্জিত জ্ঞান বা অভিজ্ঞতা তরুণের মধ্যে দিয়ে কী ঝলমল করে ওঠে, এই জিনিসগুলো। আচ্ছা, টু রাস্ট আনবার্নিশড নট টু সাইন ইন ইউজ, মানে সাইন করবে না যদি ইউজ না করা হয়। ইন দ্য কোয়েটেড লাইন লাইফ হ্যাজ বিন কম্পেয়ার টু, মানে এই কোয়েটেড লাইনের লাইফটাকে কিসের সাথে কম্পেয়ার করা হয়েছে, কার সাথে তুলনা করা হয়েছে? খাপের ভেতরে থাকা তলোয়ার বা ধাতব অস্ত্রের মধ্যে, মানে খাপের ভেতরে যে তলোয়ারটা রয়েছে সেটা কিন্তু ধারালো হবে না যদি সেটাকে ব্যবহার না করি। তো সেটার সাথে এখানে জীবনকে তুলনা করা হচ্ছে। এ সেট সোয়ার্ড অর মেটাল টুল অ্যাজ দো টু ব্রেথ ওয়ার লাইফ দ্য লাইন সাজেস্ট। কী বলা হচ্ছে? যেন শুধু শ্বাস নেওয়াটাই জীবন। তাহলে এই লাইনটি মানে এখানে কি বোঝানো হচ্ছে? যে কোনো মহৎ কাজ না করে শুধু বেঁচে থাকা বা শ্বাস নেওয়া, এটা জীবনের আসল অর্থ নয়। মানে জীবন পেয়েছি শুধু বসে থাকা, কোনো সেরকম কাজ করছি না, এটা হচ্ছে বেকার। তো এটাই এখানে এই লাইনটার মধ্যে দিয়ে বোঝা হচ্ছে যে যেন শুধু শ্বাস নেওয়াই জীবন, শ্বাস নেওয়াটাই শুধু জীবন, মানে বেঁচে আছি এটাই জীবন। জীবন তো এটা নয় ইউলিসিসের মতে। তাহলে অনলি এক্সিস্টেন্স উইদাউট ডুইং সামথিং, কোনো কিছু না করে শুধু বেঁচে থাকা, ওর্থওয়াইল ইজ নট দ্য ট্রু মিনিং অফ লাইফ, এটা লাইফের ট্রু মিনিং হতে পারে না। টু রাস্ট আনবার্নিশড নট টু সাইন ইন ইউজ, ইন দ্য কোয়েটেড লাইন দ্য ফিগার অফ স্পিচ, এটা কোন ফিগার অফ স্পিচে রয়েছে? এটা মেটাফর। আচ্ছা, বাট এভরি আওয়ার, ফিগার অফ স্পিচের একটা ক্লাস করাবো, অনেক মানে সব কটা ফিগার অফ স্পিচকে নিয়ে আগামীতে আসতে চলেছে। বাট এভরি আওয়ার ইজ সেভড ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স, হেয়ার ইটার্নাল সাইলেন্স সাজেস্ট। তাহলে ইটার্নাল সাইলেন্স মানে এখানে কি বলতে চাইছে? ডেথ, মৃত্যুই হচ্ছে ইটার্নাল সাইলেন্স। ফর সাম 3 সানস টু স্টোর অ্যান্ড হোয়ার্ড মাইসেলফ, মানে 3টে সূর্যই আর কি রয়েছে বাকি। হেয়ার 3 সানস মিনস কি? 3টে সূর্য মানে 3টে বছর, আমি টেক্সটেও বলেছিলাম। অ্যান্ড দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার, হেয়ার গ্রে স্পিরিট সাজেস্ট। তাহলে গ্রে স্পিরিট মানে এখানে কি বলা হচ্ছে? ধূসর আত্মা কি নির্দেশ করছে এখানে? ওল্ড এজ, মানে বয়স যখন হয়ে যাবে তখন সেটা ধূসর হয়ে যায়। তাহলে ওল্ড এজ অর অ্যাগিং ইন্টেলেক্ট। আচ্ছা, ইউলিসিস উইসেস টু ফলো নলেজ লাইক। আচ্ছা, নলেজকে এখানে কিসের সাথে তুলনা করা হচ্ছে, বা মানে নলেজ, এই যে জ্ঞানকে কিসের মতো অনুসরণ করতে এখানে ইউলিসিস চায়? সিঙ্কিং স্টার, একটি অস্তগামী নক্ষত্রের মতো। টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার, সিঙ্কিং স্টার কিসে সিম্বলাইজ করছে? ইউলিসিস ইনফাইনাইট কোয়েস্ট ফর পারসুইং ইনফাইনাইট অ্যাডভেঞ্চার অ্যান্ড এক্সপ্লোরেশন অফ নলেজ। কী বলা হচ্ছে? অসীম দুঃসাহসিক অভিযান এবং সীমাহীন জ্ঞান অন্বেষণের প্রতি ইউলিসিসের চিরন্তন ক্ষুধা, এটাই এখানে কাজ করছে। টু হুম আই লিভ দ্য স্কেপচার অ্যান্ড দ্য আইল, হেয়ার আইল রেফার্স টু। আচ্ছা, কি বলা হচ্ছে? যার কাছে আমি রাজদণ্ড এবং দ্বীপটি রেখে যাচ্ছি, এখানে দ্বীপ বলতে কোন দ্বীপকে বোঝানো হচ্ছে? এখানে আইল্যান্ড অফ ইথাকা দ্বীপের কথা বলা হচ্ছে। যে ইউলিসিস সে আবার যাবে যুদ্ধে, তাই না? আবার অ্যাডভেঞ্চারে যাবে, তাহলে তার এই ইথাকা কার কাছে রেখে যাবে? তার ছেলের কাছে। আচ্ছা, টু হুম আই লিভ দ্য স্কেপচার অ্যান্ড দ্য আইল, হেয়ার স্কেপচার সিম্বলাইজ। তাহলে স্কেপচার যেটাকে রাজদণ্ড বলে, এটা কিসের প্রতীক? এটা হচ্ছে কিংশিপ বা রয়্যাল অথরিটি, মানে রাজার কাছে স্কেপচার থাকে, রাজত্বের সিম্বল। টু হুম আই লিভ দ্য স্কেপচার অ্যান্ড দ্য আইল ওয়েল লাভড অফ মি। আচ্ছা, ডিজার্নিং টু ফুলফিল দিস লেবার বাই স্লো প্রুডেন্স, দিস ইজ সেইড অ্যাবাউট। আচ্ছা, এটা কি বলা হচ্ছে? দেখো, যার কাছে আমি রাজদণ্ড এবং দ্বীপটি রেখে যাচ্ছি, যে আমার অত্যন্ত প্রিয়, এটি কার সম্পর্কে তিনি বলছেন এসব কথা? টেলিমেকাস, তার ছেলের সম্বন্ধে তিনি বলছেন। কারণ আমরা আমাদের টেক্সটের দ্বিতীয় পার্টেই পাবো টেলিমেকাস সম্বন্ধে প্রথমে বলছে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অর স্টেটমেন্টস গো অ্যাপ্ট ফর টেলিমেকাস। তাহলে তোমাদের পরীক্ষা অপশান দেবে অনেক কটা।
বলছে কোন ওয়ার্ডগুলো মানে টেলিমেকাসের জন্য নিচের কোন উক্তি বা উক্তিগুলো উপযুক্ত, কোনগুলো টেলিমেকাসের সাথে যায়, মানে যেটা ইউলিসিস বলেছিল এই সব কটাই যায়। কি কি? একটা হচ্ছে ব্লেমলেস, তার কোনো ব্লেম নেই, মানে সে নির্দোষ। ডিভোটেড, আর কি ডিভোটেড টু ডিউটি, মানে কর্তব্য করবে আর কি সে। আর কি প্রুডেন্ট, প্রুডেন্ট মানে বিচক্ষণ। মোস্ট ব্লেমলেস ইজ হি, দিস ইজ সেইড অ্যাবাউট, মানে সে পুরো ব্লেমলেস। কার কথা বলা আছে? টেলিমেকাস, টেলিমেকাসই তো ব্লেমলেস। টেলিমেকাস কে আমরা জানি তো, তার সন্তান, ইউলিসিসের ছেলে, রাজার ছেলেই তো রাজা হবে। আচ্ছা, হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই মাইন্ড। আচ্ছা, হেয়ার হি অ্যান্ড আই রেসপেক্টিভলি রেফার টু, কি বলা হচ্ছে? সে তার কাজ করবে আর আমি আমার। তাহলে সে আর আমি বলতে এখানে কি বলা হচ্ছে? মানে সে তার কাজ মানে আমার ছেলে আমার, সে তার কাজ করবে, তার কাজ মানে তার কাজ হচ্ছে রাজ্যটা চালানো, আমি তার কাছে তো রাজ্য দিয়ে যাচ্ছি, আর আমি আমার কাজ করবো, আমি অ্যাডভেঞ্চারে বেরিয়ে যাবো। তাহলে এখানে সে মানে হচ্ছে টেলিমেকাস আর আমি মানে হচ্ছে ইউলিসিস। ইন দ্য থার্ড স্ট্যাঞ্জা ইউলিসিস অ্যাড্রেস, তাহলে তৃতীয় স্তবকে ইউলিসিস কাদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিল, অ্যাড্রেস করেছিল? হিজ কো ম্যারিনার্স, ঠিক আছে, তার সহ নাবিক বা সঙ্গীদের। থার্ড স্ট্যাঞ্জায় দেখা যাবে আমরা ওই তার এই সহ নাবিকদের নিয়ে সে বেশি কথা ওখানে বলছে, আর দ্বিতীয় স্ট্যাঞ্জায় তার ছেলেকে নিয়ে বলছে, মানে দ্বিতীয় দিকে আর কি। দ্য থান্ডার অ্যান্ড সানশাইন, হেয়ার থান্ডার সাজেস্ট, তাহলে থান্ডার মানে হচ্ছে বজ্রপাত, তাহলে বজ্রপাত এবং সূর্যালোক, এখানে বজ্রপাত কি বোঝায়? তাহলে বজ্রপাত হচ্ছে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া, পেরিল অফ ফাউল ওয়েদার, অথবা হার্ডশিপ অফ লাইফ, জীবনের প্রতিকূলতা। তাহলে জীবনের প্রতিকূলতা বা দুর্যোগপূর্ণ আবহাওয়া, এটাই বোঝানো হচ্ছে এখানে থান্ডার অ্যান্ড, এই থান্ডারের মধ্যে দিয়ে, ঠিক আছে, বজ্রপাত এবং সূর্যালোক। এখানে বজ্রপাত কি বোঝাচ্ছে? বজ্রপাত মানে নেগেটিভ, তার নেগেটিভ মানে পেরিল অফ ফাউল ওয়েদার অথবা হার্ডশিপ অফ লাইফ। সূর্যালোক এখানে বলেনি। দ্য থান্ডার অ্যান্ড সানশাইন, হেয়ার সানশাইন স্ট্যান্ড ফর, এখানে সানশাইন বলেছে, সানশাইন মানে সূর্য, সূর্য মানেই পজিটিভ দিক, তার মানে ফেয়ার ওয়েদার, ওয়েদার ঠিকঠাক আছে, অথবা হ্যাপি স্টেট, অথবা চারিদিক হ্যাপি সুখী। ইউ অ্যান্ড আই আর ওল্ড, হেয়ার ইউ অ্যান্ড আই রেফার টু, তুমি এবং আমি আজ বৃদ্ধ, এখানে তুমি আমি বলতে কাকে বলা হচ্ছে? তাহলে ইউলিসিস অ্যান্ড হিজ কম্প্যানিয়ন্স, মানে ইউলিসিস এবং তার সঙ্গীরা, ঠিক আছে। ইউলিসিস নিজেকে কি বলছে? আই, এবং সঙ্গীদেরকে বলছে ইউ। নট আনবিকামিং মিন দ্যাট স্ট্রোভ উইথ গডস, দ্য লাইন অ্যালাউডস টু, কি বলা হচ্ছে? যে এমন মানুষদের জন্য অনুপযুক্ত নয় যারা দেবতাদের সাথে লড়াই করেছিল। তো এই লাইনটি কোন ঘটনার ইঙ্গিত দেয়? দেবতাদের সাথে কোন ঘটনায় লড়াই হয়েছিল? তো দেবতারা যে পক্ষ নিয়েছিল, ইউলিসিসরা তার বিপরীত পক্ষ নিয়েছিল ট্রোজানের যুদ্ধে, ঠিক আছে। মানে ওরা এমনকি দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, মানে তাহলে কত ক্ষমতা। তাহলে কোন যুদ্ধ? ট্রোজান ওয়ার। দ্য লাইট বিগ্যান টু টুইঙ্কেল ফ্রম দ্য, তাহলে কোথা থেকে আলো মিটমিট করে জ্বলতে শুরু করেছিল? রক্স, পাহাড় বা পাথরের উপকূলের পাশ দিয়ে আলোর ঝলকানি আসছিল। আমরা এটা পড়া দেওয়ার আগে একবার কিন্তু বাংলা মানেটা পড়ে নেব নিজেদের জন্য। শুধু এই কটা মুখস্থ করে পারলাম তাহলে হবে না, বেঙ্গলি মিনিং জানলে এর বাইরে দুটো একটা দিলেও আমরা পারবো। দ্য ডিপ মন্স রাউন্ড উইথ মেনি ভয়েসেস, হেয়ার দ্য ডিপ সাজেস্ট, তাহলে গভীর সমুদ্র যেন চারপাশ থেকে বহু স্বরে আর্তনাদ করছে। এখানে ডিপ বলতে কোনটা ডিপ? সমুদ্র, দ্য সি অথবা ওসিয়ান। ইন দ্য পারসুইট অফ নলেজ ইউলিসিস ইজ ডিটারমাইন্ড টু, তাহলে জ্ঞান অন্বেষণের পথে ইউলিসিস কি করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল? টু সেইল বিয়ন্ড দ্য সানসেট অ্যান্ড দ্য বাথস অফ দ্য ওয়েস্টার্ন স্টার্স। একদম শেষের দিকে আমরা পেয়েছি যে সূর্যাস্তের ওপারে, মানে সূর্য যেখানে অস্ত যাচ্ছে তার ওপারে কি আছে ওরা যেতে চায়, দেখতে চায় কি আছে, কতদূর যাওয়া যায়। এবং পশ্চিমের নক্ষত্রদের স্নানভূমি, মানে পশ্চিমের নক্ষত্রগুলো যেখানে গিয়ে আর কি ডুবে যাচ্ছে সেই সীমানার বাইরে গিয়ে তারা অ্যাডভেঞ্চার করতে চায়। টু সেইল বিয়ন্ড দ্য সানসেট অ্যান্ড দ্য বাথস অফ অল ওয়েস্টার্ন স্টার্স, হেয়ার বাথস অফ অল ওয়েস্টার্ন স্টার্স রিলেটস, তাহলে সূর্যাস্ত এবং সমস্ত পশ্চিমের নক্ষত্রদের স্নানভূমির ওপারে যাত্রা করা। এখানে নক্ষত্রদের স্নানভূমি বলতে প্রাচীন কোন বিশ্বাসকে বোঝানো হচ্ছে?
The ancient belief that the world is surrounded by a stream known as ocean stream where stars plung down. এটা একটা প্রাচীন বিশ্বাস। কি বিশ্বাস? যে পৃথিবী একটি মহাসমুদ্রের স্রোত দ্বারা বেষ্টিত, যেখানে নক্ষত্ররা ডুবে যায়। মানে পৃথিবীটা পুরো বেষ্টিত রয়েছে মহাসমুদ্রের স্রোত দ্বারা, মানে ওখানে সব নক্ষত্রগুলো ওপরে উঠছে এবং সব ওই সমুদ্রে গিয়ে ডুবে যাচ্ছে। হ্যাপি আইলস আর অলসো নোন অ্যাজ, তাহলে হ্যাপি আইলস কি নামে পরিচিত? ফরচুনেট আইল্যান্ড বা এলিসিয়াম। আচ্ছা, তারপর অ্যাকর্ডিং টু দ্য মাইথোলজিক্যাল বিলিফ হ্যাপি আইলস ইজ দ্য প্লেস হোয়ার, কি বলা হচ্ছে? পৌরাণিক বিশ্বাস অনুযায়ী হ্যাপি আইলস কেমন জায়গা? হ্যাপি আইলসটা কেমন জায়গা? স্বর্গ। তাহলে হিরোজ অ্যান্ড ব্লেসড সোল গো আফটার ডেথ, মানে মৃত্যুর পর বীর এবং পুণ্যবান আত্মারা যেখানে গমন করে সেটাই হচ্ছে হ্যাপি আইলস, মানে স্বর্গকে এক কথায় বলা হচ্ছে। হ্যাপি আইলস ওয়ার সাপোজ টু বি আ প্লেস অফ, তাহলে হ্যাপি আইলস কিসের স্থান বলে এখানে মনে করা হচ্ছে? চিরন্তন বা শাশ্বত আনন্দ, যেখানে যাওয়ার পর ওর থেকে আর আনন্দ কিছু হয় না। দ্য গ্রিক হিরো হুম ইউলিসিস এক্সপেক্টস টু মিট ইন হ্যাপি আইল ইজ, তাহলে যে গ্রিক হিরোর কথা এখানে বলা হচ্ছে, যার সাথে ইউলিসিস সাক্ষাৎ করতে চায় ওই হ্যাপি আইলসে, তার নাম কি? অ্যাকিলিস। অ্যাকিলিস কিল্ড, কি বলা হচ্ছে? অ্যাকিলিস কিল্ড। তাহলে অ্যাকিলিস কাকে হত্যা করেছিল? অ্যাকিলিস কিল্ড করেছিল কাকে? হেক্টরকে। এটা ট্রয়ের যুদ্ধের কথা বলা হচ্ছে। দ্য অনলি ভালনারেবল পার্ট ইন দ্য বডি অফ অ্যাকিলিস ওয়াজ হিস, তাহলে অ্যাকিলিসের বডির একটা পার্ট আছে যেটা আর কি দুর্বল, যে জায়গায় আঘাত করলে অ্যাকিলিস মারা যাবে। ঠিক আছে, ভালনারেবল পার্ট, সেটা কোথায়? সেটা হচ্ছে তার গোড়ালি, হিলস, ওইখানে তীর মারলে বা আঘাত করলে ওর মৃত্যু হবে, তাছাড়া ওকে হারাতে কেউ পারবে না। তাহলে সেটা কি হবে? হিলস। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ইউলিসিস কনফেসেস দ্যাট হি হ্যাজ বিন মেড উইক বাই, তাহলে ইউলিসিস স্বীকার করেছে যে তিনি কিসের দ্বারা দুর্বল হয়ে পড়েছে? সময় অ্যান্ড ফেট, টাইম অ্যান্ড ফেট, সময় এবং ভাগ্য, মানে সময়টা অনেকটা হয়ে গেছে, তার বয়স হয়েছে, এবং তার ভাগ্য, এই দুটোর কাছে তিনি দুর্বল হয়ে পড়েছেন। তো 57টা প্রশ্ন, তো একটুখানি জটিলতা এই টেক্সটের মধ্যে ছিল, তো আমরা সহজভাবে বুঝেছি টেক্সটটা, আশা করি তোমরা বুঝতে পারলে। তোমরা এই 57টা প্রশ্ন পিডিএফ পেয়ে যাবে। এই 57টা প্রশ্ন উত্তর সমেত পড়ার আগে আমার ক্লাসটা করতে হবে, যেখানে আমি টেক্সটটা বুঝিয়েছি, তারপরে বেঙ্গলি অনুবাদটা নিজেরা একবার পড়বে, তারপরে এইটা প্রশ্ন তার উত্তর পড়বে, তারপরে যে 40টা প্রশ্নের যে সেটটা তোমাদেরকে দেয়া হবে সেটা তুমি, একটা প্রশ্ন 4টে অপশান রয়েছে, তুমি করার চেষ্টা করবে। তখন কিন্তু এগুলো দেখবে না, করা হয়ে গেল, তারপর এগুলো দেখে দেখে নিজে মেলাবে। কোনো ডাউট থাকলে ডাউট ক্লিয়ারিং ক্লাসে, আর যদি মনে হয় খাতাটা আমাকে দিয়ে দেখাবে, তাহলে উত্তরের অংশটা ছবি তুলে শনিবার দিন গ্রুপে পাঠিয়ে দেবে, আমি রবিবার দিন দেখে দেবো। ঠিক আছে, আশা করি ক্লাসটা সবার ভালো লেগেছে। পরের ক্লাসে সবার সাথে দেখা হবে।